হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু করতে চলেছি, যার নাম হলো ভারতের ভূগোল। এবং এই যে ভারতের ভূগোল আমরা শুরু করেছি, যেখানে আমরা বিভিন্ন এক একটা চ্যাপ্টারের উপরে যে সমস্ত এমসিকিউ পরীক্ষায় পড়ে এবং বিগত বছরে পড়ে গেছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত প্রায় 10 থেকে 20 বছরের প্রশ্ন কিন্তু আমরা বাছাই করে করে নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় বারবার কিন্তু এসেছে। ওকে। এবং এই যে প্রশ্নগুলো আমরা চুজ করেছি, সেটা ক্লার্কশিপের পরীক্ষা, পুলিশের পরীক্ষা এবং পঞ্চায়েতের পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা কিন্তু এবার পরপর প্রশ্নগুলো করে নেব এবং আনুষঙ্গিক বিভিন্ন আলোচনা কিন্তু করে নেব। এবং যেখানে যেখানে ম্যাপের প্রয়োজন হবে, সেখানে সেখানে কিন্তু আমরা ম্যাপ ওয়ার্কও করে নেব। ওকে। ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। সেই সুখবরটা কি না, অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করেছি, যার অরিজিনাল প্রাইস থেকে আমরা 94% ডিসকাউন্ট দিয়ে মাত্র 599 এ 16টা এবং আরো দুটো কোর্স যোগ করে মোট 18টা কিন্তু কোর্স এখানে প্রোভাইড করছি, যার ভ্যালিডিটি থাকবে লাইফ টাইম, অর্থাৎ ভ্যালিডিটি কোনো সময় শেষ হবে না। ইনস্ট্যান্ট কিন্তু এখন 4700 কন্টেন্ট দেওয়া আছে, অর্থাৎ প্রচুর ভিডিও এবং বলতে পারো প্রায় 30,000-এর উপরে কিন্তু এমসিকিউ কোশ্চেন প্লাস অনলাইন কোশ্চেন কিন্তু দেওয়া আছে। এবং প্রচুর পিডিএফ, প্রচুর ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে, যার মাধ্যমে তোমরা সমস্ত পরীক্ষার প্রিপারেশন কিন্তু নিতে পারবে। এবং যে সমস্ত পরীক্ষা সামনে আছে, অর্থাৎ পঞ্চায়েতের পরীক্ষা, তার কোর্সটা তার কন্টেন্টও কিন্তু এখানে দেওয়া শুরু হচ্ছে। আর এই যে পিএসসির ফাউন্ডেশন কোর্স এবং প্র্যাকটিস কোর্সের মধ্যে যে কোর্সটা করানো আছে, সেটা করলে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং সমস্ত পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে। সুতরাং যারা এখনো কোর্সে যুক্ত হওনি, আমাদের কিন্তু অ্যাডমিশন লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। চলো নেক্সট আমরা চলে আসছি যে আমাদের মূল প্রশ্ন আমরা আলোচনা করব, সেটা হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শিখর কোনটি? হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দেখতে পাচ্ছ, এখানে 4টে অপশন দেওয়া আছে: মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, গুরু শিখর এবং মহেন্দ্রগিরি। দেখো, মহেন্দ্রগিরি তো হিমালয়ে অবস্থিত নয়, এটা পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। ওকে। গুরু শিখর, গুরু শিখর কিন্তু হিমালয়ে অবস্থিত নয়। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা যেটা দেওয়া আছে। মাউন্ট এভারেস্ট কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু এখানে বলেছি হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এই মাউন্ট এভারেস্ট কিন্তু ভারতে অবস্থিত নয়, এটা নেপালে অবস্থিত। ওকে। যার উচ্চতা আমরা জানি 8,848, 8,848.88 মিটার কিন্তু এর উচ্চতা। এবং এটি নেপালে অবস্থিত, এই জন্য কিন্তু আমরা বলবো না যে এটা ভারতে অবস্থিত। তাহলে হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। এবং মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় কোনটি, হিমালয়ে অবস্থিত না বললেও যদি বলা হয় যে আহ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তার উত্তর কিন্তু হবে কাঞ্চনজঙ্ঘা। ওকে। তার উত্তরও কিন্তু হবে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখতে পাচ্ছ যে পরবর্তী প্রশ্ন যাব তার আগে কিন্তু আমরা একটা ডিটেলস লিস্ট কিন্তু এখানে দিয়ে রেখেছি, যে লিস্টের মাধ্যমে আমরা ডিসকাশন করব যে ভারতবর্ষে যে সমস্ত পর্বত আছে, সেই সমস্ত পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি এবং উচ্চতা কত। দেখো, কারাকোরাম পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গ হলো গডউইন অস্টিন বা K2, 8,611 মিটার কিন্তু এর উচ্চতা। আমরা জানি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। এবং মাউন্ট এভারেস্টের যে সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হলো প্রথম। এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গ কোনটি না, এই গডউইন অস্টির 8,611। এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে এখন আর ধরা হয় না। ওকে। এই জন্য আগে আগে বলতো ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ এই গডউইন অস্টিনকে ধরা হতো, কিন্তু বর্তমানে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাকে ধরা হয়। ক্লিয়ার? তাহলে কারাকোরাম, এই যে গডউইন অস্টিন, এটা কিন্তু কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। সাতপুরা পর্বতের ধূপগড় হলো সর্বোচ্চ শৃঙ্গ, পাশাপাশি কিন্তু উচ্চতা দেওয়া আছে 1350 মিটার। হিমালয় পর্বতে ভারতে অবস্থিত যে অংশ আছে, তার সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, 8,586 মিটার। হুমায়ুন হিমালয় যে অংশ আছে, তার উচ্চতম শৃঙ্গ হলো ত্রিশূল। গাড়োয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নন্দা দেবী। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা, 2637, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, 2695। এবং দেখতে পাচ্ছ পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, যেটা আনাইমালাইয়েরও সর্বোচ্চ শৃঙ্গ। এবং যদি বলা হয় দক্ষিণ ভারতে
দক্ষিণ ভারতের বা পেনিনসুলার ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তারও উত্তর কিন্তু হবে এই আনাইমুদি। তাহলে আনাইমুদিটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে মনে রাখবে না, আনাইমুদি, এই যে আনাইমুদি নাম দেওয়া আছে, আনাইমুদি, আনাইমুদি, তাহলে এটা কার কার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে, কার কার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে? ১ নম্বর হলো এটি পশ্চিম ঘাট বা ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। ২ নম্বর হলো এটা ডেকান প্লেটু বা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং ৩ নম্বর হলো এটি আনাই মালাই, আনাই মালাই বা আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার? পূর্বঘাট যে পর্বত আছে তার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা ১৬৯০। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর ১৭২২ মিটার। এর উচ্চতা মহাকাল পর্বতের অমরকণ্টক এবং এর উচ্চতা হলো ১০৫৭ মিটার। মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো দাফাবুম ৪৫৭৯ হলো এর মোট উচ্চতা। ক্লিয়ার? তো এইখানে কিন্তু আমরা প্রত্যেকটা সর্বোচ্চ শৃঙ্গ সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম, যে আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে কিন্তু আহ, হয়ে যাবে। নেক্সট আমরা দেখো কি কি লিস্টের মধ্যে আছে সেটা দেখে নিই। বিন্ধ্য পর্বত যেটা আছে, বিন্ধ্য পর্বত, আহ, কালুমার শৃঙ্গ সেটা কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। জাস্কার পর্বতমালার হলো কামেট ৭,৭৫৬ মিটার। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো সরামতি এবং তার উচ্চতা হলো ৩,৮২৬ মিটার। গারো পাহাড় নকরেক ১৪১২। লিস্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিস্টটা কিন্তু আমরা ফুল লিস্ট প্রোভাইড করেছি একটা ক্লাসের মধ্যে, যাতে আমাদের এমসিকিউ এর সাথে সাথে প্রচুর ইনফরমেশন আমাদের জানা হয়ে যায়। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো জাভ্য। এই প্রত্যেকটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা কিন্তু নর্থ ইস্টের কিন্তু পর্বত শ্রেণীর মধ্যে পড়ছে, যেগুলো আমরা বলতে পারি যে পূর্বাঞ্চলের মধ্যে কিন্তু এগুলো পড়ছে। ক্লিয়ার? এগুলো কিন্তু পূর্বাঞ্চলের মধ্যে পড়ছে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি দেখো না, বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি। শিলং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো শিলং। মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো ডামবুকচো। ছোট নাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ পরীক্ষায় পড়ে, সেটা হলো পরেশনাথ ১৩৬৬ মিটার এর উচ্চতা। নেক্সট আমরা চলে আসছি লা শব্দের অর্থ কি। দেখো লা শব্দের অর্থ কি না, লা শব্দের অর্থ হলো গিরিপথ। বিভিন্ন পরীক্ষায় কিন্তু ভূগোলের বিভিন্ন যে ছোট ছোট শব্দ আছে তার অর্থ জিজ্ঞাসা করা হয়। এই যে লা শব্দ আছে, এটার অর্থ কিন্তু গিরিপথ। নেক্সট আমরা চলে আসছি যে কারওয়াস দেখা যায় যে রাজ্যে। কারওয়া বা কারওয়াস এক ধরনের মৃত্তিকা, যেটা আমাদের কাশ্মীর ভ্যালিতে কিন্তু দেখা যায়। কাশ্মীর ভ্যালিতে কিন্তু দেখা যায়। এবং মনে রাখবে এখানে এই কারওয়া মৃত্তিকা বা কারওয়াস মৃত্তিকা কি চাষের জন্য যদি বিখ্যাত বলা হয় তাহলে কি বলবে? জাফরন বা স্যাফরন। কি বলবে? স্যাফরন বা জাফরন। এই চাষের জন্য কিন্তু বিখ্যাত হলো আমাদের কারওয়াস মৃত্তিকা। নেক্সট ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি। দেখো মেঘালয়, দাক্ষিণাত্যের মালভূমি, লাদাখ মালভূমি ও ছোটনাগপুর মালভূমির নাম দেওয়া আছে। উত্তর হবে লাদাখ মালভূমি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, হিমালয়ের উচ্চতম শ্রেণীর নাম কি। দেখো শিবালিক, হিমাদ্রি হিমালয়, তেতিস হিমালয়, এই যে হিমালয়ের নাম দেওয়া আছে তার মধ্যে উত্তর কি হচ্ছে না, উত্তর আমরা দেখতে পাচ্ছি হিমাদ্রি হিমালয়। এবার দেখো এই যে হিমালয়ের শ্রেণী যেহেতু এখানে বলেছে, আমরা কিন্তু এই সম্পর্কে ডিটেল জেনে নেবো যে হিমালয়কে আহ, দুটো ক্যাটাগরিতে মানে দুটো ব্রড সেন্সে কিন্তু ভাগ করা হয়। একটা হলো প্রস্থ বরাবর ভাগ, মানে এই যে এদিকে উত্তর আর এদিকে দক্ষিণ, এইভাবে কিন্তু হিমালয় এইভাবে বিভিন্ন পর্বত শ্রেণীগুলো বিস্তার লাভ করেছে পরস্পরের সমান্তরালে। এই যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যদি আমরা এই প্রস্থ বরাবর হিমালয়কে ভাগ করি, তাহলে দেখবো চারটে কিন্তু এখানে ভাগ আছে। প্রথম যে ভাগ আছে তেটিস হিমালয়, এটা হলো ১ নম্বর, অর্থাৎ সব থেকে উত্তরে আছে। ২ নম্বর যে হিমালয় আছে, মানে এটা ১ নম্বর যদি ধরো, ওকে, এটা হলো তেথিস। ২ নম্বরে হলো হিমাদ্রি হিমালয়, এটা হলো হিমাদ্রি হিমালয়, এই যে হিমাদ্রি হিমালয়, ওকে। ৩ নম্বর যেটা দেওয়া আছে যে পর্বত শ্রেণী হিমালয়ের যে শ্রেণী আছে সেটা হলো হিমাচল হিমালয়। ৩ নম্বর হিমাচল হিমালয়। এবং ৪ নম্বরে যে হিমালয়ের ভাগটা আছে সেটা হলো শিবালিক হিমালয়। এবার এই যে বিভিন্ন হিমালয়ের অংশ দেখতে পাচ্ছি, এর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কোন সেন্সে আছে না, তিনটে সেন্স তুমি কিন্তু এখানে বা তিনটে প্যারামিটার কিন্তু ধরতে পারো। ১ নম্বর হলো উচ্চতা, ১ নম্বর হলো উচ্চতা একটা প্যারামিটার, মানে উচ্চতা সবার ডিফারেন্স হবে। ২ নম্বর হলো এদের প্রস্থ ডিফারেন্স হবে, প্রস্থ প্রস্থ ডিফারেন্স হবে। এবং ৩ নম্বর যেটা ডিফারেন্স হবে সেটা হলো এখানকার উল্লেখযোগ্য যে বিভিন্ন শৃঙ্গ আছে বা মাউন্টেন পিক আছে সেদিক থেকে কিন্তু ডিফারেন্স হবে।
নোট ডাউন কিন্তু মাস্ট করতে হবে তোমাকে। ওকে, দেখো হিমালয়ের যে শ্রেণীর কথা বললাম তার মধ্যে যেটা উচ্চতার কথা আমি বললাম, উচ্চতা এই চারটে ভাগের কিন্তু উচ্চতা বিভিন্ন বিভিন্ন, অর্থাৎ চারটে ভাগের উচ্চতা কিন্তু চার রকমের। যেটা আমরা প্রথম ভাগ বলছি, প্রথম ভাগ আমরা তেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় বলছি, এর উচ্চতা 4000, 4000 থেকে কিন্তু 5000 মিটার পর্যন্ত এর উচ্চতা। দ্বিতীয় যে ভাগ আছে, দ্বিতীয় ভাগ আমরা বলছি হিমাদ্রি হিমালয়, তার উচ্চতা হলো 6100 মিটার, প্রায় বলতে পারো, ঠিক আছে, কম বেশি একটু হতে পারে, প্রায়। আর তারপরে আমরা যে উচ্চতার কথা বলবো সেটা হলো হিমাচল হিমালয়ের উচ্চতা, এর উচ্চতা হলো 3700 মিটার থেকে প্রায় 4500 মিটার পর্যন্ত, এবং শিবালিক হিমালয় যেটা আছে তার 850 থেকে 850 বা 850 থেকে 1200 মিটার পর্যন্ত। তাহলে বুঝতে পারছো উচ্চতা কার বেশি হচ্ছে, এই যে 2 নম্বর যেটা আছে, অর্থাৎ হিমাদ্রি হিমালয় যেটা আছে, হিমাদ্রি হিমালয়। এবার উচ্চতার কথা আমরা বললাম, প্রস্থের কথা আমাকে বলতে হবে, প্রস্থ কার কোথায় কিভাবে আছে সেটা কিন্তু আমরা এখন জেনে নেবো। দেখো প্রস্থ যদি আমরা প্রথম ভাগের কথা বলি, তেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়, তার প্রস্থ কত, 40 কিলোমিটার। সেকেন্ড পার্টের যদি কথা বলি হিমাদ্রি হিমালয়, তার প্রস্থ হলো 25 কিলোমিটার। থার্ড আমরা বলবো হিমাচল হিমালয়, তার প্রস্থ হলো 60 থেকে 80 কিলোমিটার, এবং শিবালিক হিমালয়ের প্রস্থ হলো 10 থেকে 15 হিমালয়। তাহলে প্রস্থ কার সব থেকে বেশি, না প্রস্থ হলো এই যে 3 নম্বরে আছে, 3 নম্বর পার্ট হিমাচল হিমালয়ের প্রস্থ কিন্তু সব থেকে বেশি। আর শৃঙ্গ যদি বলা হয়, শৃঙ্গ দেখো প্রথম যে পর্বতশ্রেণীটি আছে অর্থাৎ তেথিস যে মানে হিমালয় বা ট্রান্স হিমালয়, এখানকার কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য শৃঙ্গ যদি নাম বলতে বলা হয় তাহলে সেটা কি হবে, লাদাখ হবে, লাদাখ হবে, জাসকার হবে, জাসকার, কৈলাস, কারাকোরাম। ওকে, অর্থাৎ কারাকোরাম, জাসকার, লাদাখ, এইগুলো কিন্তু এখানকার যে উচ্চতম শৃঙ্গগুলো। এবং তারপরে যেটা পীর পাঞ্জল আছে, পীর পাঞ্জল, সেটা কিন্তু এই তেথিস হিমালয়ের অংশ নয়, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আর আমাদের হিমালয়ের যে মেন মেন অংশগুলো, মেন মেন যে শৃঙ্গগুলো, সেটা কিন্তু এই সেকেন্ড পার্টে দেখা যায়, অর্থাৎ যেটা আমরা বলছি হিমাদ্রি হিমালয়। মানে এখানেই তুমি দেখতে পাবে মাউন্ট এভারেস্ট আছে, এখানে দেখতে পাবে তুমি কাঞ্চনজঙ্ঘা আছে, এখানে দেখতে পাবে তুমি মাকালু আছে, ধবলগিরি আছে, নাঙ্গা পর্বত আছে, অন্নপূর্ণা আছে, সমস্ত পর্বতশ্রেণী কিন্তু এখানে অবস্থিত। এবং হিমালয়টা যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো পড়লে শুধু আমি এমসিকিউ পড়ে মুখস্থ করে বেরিয়ে গেলাম সেটা কিন্তু মেন ফ্যাক্টর নয়, আমাকে জানতে হবে বিষয়গুলো। এই যে দেখতে পাচ্ছ হিমালয় কিন্তু এই যে পশ্চিমে এই অংশ থেকে আমাদের এই পূর্বের এই অংশ পর্যন্ত বিস্তৃত। এবার এই অংশ বলছি মানে কি, না পশ্চিমের এইখানে কিন্তু নাঙ্গা পর্বতের থেকে এই যে পূর্বে এই যে নামচাবারোয়া পর্বত আছে, এতদূর পর্যন্ত কিন্তু পূর্ব পশ্চিম বিস্তার লাভ করছে। আমি যে শ্রেণী বিভাগের কথা বললাম সেটা দেখো এই উপর থেকে নিচের দিকে এইভাবে কিন্তু আসবে। ওকে, এবং যেটা আমরা বললাম যে কারাকোরাম, জাসকর, লাদাখ, এই অংশগুলো কিন্তু আহ, পর্বতশ্রেণীর মধ্যে, মানে এই যে প্রথম আমরা পর্বতশ্রেণী বললাম তেত্রিশের মধ্যে উল্লেখযোগ্য শৃঙ্গ, আর বাকি যে উল্লেখযোগ্য শৃঙ্গের কথা বললাম সেগুলো কিন্তু এখানে থাকছে। বিশেষ করে তোমরা যদি এই নোটসের মধ্যে দেখে নাও তাহলে আরো কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে হিমাদ্রি হিমালয়ের কথা বললাম, এটা গড় উচ্চতা 6000 মিটারের বেশি, সব থেকে বেশি উচ্চতা। এখানে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আছে, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আছে, মাকালু আছে 8481, ধবলগিরি আছে 8172, নন্দাদেবী পর্বতশ্রেণী আছে 7817, কামেট পর্বতশ্রেণী আছে 7056। প্রত্যেকটা শৃঙ্গ কিন্তু এখানে মেন মেন অবস্থিত। আর যেটা 3 নম্বর পার্ট হিমাচল হিমালয় ছিল, সেখানে পীর পাঞ্জল, ধৌলাধর, মুসৌরি, নাগটিক বা মহাভারত, এই পর্বতশ্রেণীগুলো অবস্থিত। এবং শিবালিকের কিন্তু খুব একটা পর্বতশ্রেণী নেই। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমাদের টোটাল যে পূর্ব পশ্চিমের বিস্তার, মানে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমান্তরালভাবে যে বিস্তার সেটা কিন্তু হয়ে গেছে। এবং বেশ কিছু আঞ্চলিক বিভাগ আছে, সেই সম্পর্কে ডিটেলস তো আমাদের অলরেডি কোর্সের মধ্যে আমরা আলোচনা করেই দিয়েছি। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোনটি দ্বারা পৃথক হয়েছে? প্রশ্নটা ইজি, কিন্তু এর ভিতরে যা কনসেপ্ট দেবো মনে রাখতে পারলে এখান থেকে যাই প্রশ্ন দিক না কেন উত্তর করার সময় কিন্তু আমার কথা মনে পড়বে, কারণ এই কনসেপ্ট কিন্তু জানা প্রয়োজন। দেখো উত্তর হবে আন্দামান এবং নিকোবরের মধ্যে কি আছে, 10 ডিগ্রি চ্যানেল আছে, তাই না? 10 ডিগ্রি চ্যানেল আছে, কিন্তু এটুকু করলে আমাদের হবে না।
আন্দামান নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল আছে, এটুকু করলে আমাকে হবে না। আমাকে জানতে হবে টোটাল আন্দামান এবং নিকোবরের পজিশন জানতে হবে। দেখো কিভাবে জানতে হবে দেখে নাও। আমি এইটুকু মানে এই উপরের অংশটাকে টোটালটা আন্দামান ধরছি, নিচের এই অংশটাকে আমি বলছি কি নিকোবর। মানে ভাবো এটা হলো আন্দামান, এই উপরের টোটাল হলো আন্দামান, নিচের হলো নিকোবর। নিকোবর আর মাঝখানে কি আছে বললাম, 10 ডিগ্রি চ্যানেল। ক্লিয়ার? এটুকু করলেই আমাদের হয়ে যেত, বাট এটুকু করলে আমাদের হবে না, কারণ প্রশ্ন কখন কিভাবে কোথা থেকে দেবে কেউ জানে না। দেখো আমরা কিভাবে জানবো, এই যে উপরে আন্দামান আছে, আন্দামানটাকে আমরা এবার ছোট ছোট করে ভাগ করবো। দেখো আন্দামান কিন্তু একটাই দ্বীপ আছে আন্দামান, তার নাম, এইভাবে কিন্তু নয়। আন্দামান নিকোবরের মধ্যে 572টা দ্বীপ আছে, 572, এতগুলো কিন্তু ছোট ছোট আইল্যান্ড আছে। তার মধ্যে এই যে আন্দামান অংশ, এটাকে আমরা কিভাবে ভাগ করব না, 1 নম্বর হলো বৃহৎ আন্দামান। এই টোটাল উপরের অংশ ধরো বৃহৎ আন্দামান, এখান থেকে এই পর্যন্ত বৃহৎ আন্দামান। আর নিচে কি আছে, এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় আছে লিটিল আন্দামান বা ক্ষুদ্র আন্দামান। আমি লিটিল আন্দামানকে আগে লিখছি, এটা হলো কি ক্ষুদ্র বা লিটিল আন্দামান। ভালো করে বুঝবে, দরকার হলে এরকম একটা ম্যাপ তৈরি করে নাও, একটা ডায়াগ্রাম তৈরি করে নাও। এটা হলো ক্ষুদ্র আন্দামান। আর উপরে কি বললাম, উপরে আছে বৃহৎ আন্দামান। উপরে আছে আমার কি বৃহৎ আন্দামান। এবার এই যে উপরের বৃহৎ আন্দামান আছে, এটা কিন্তু আবার 3টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ধরো এই বৃহৎ আন্দামানের মধ্যে এরকম 3টে কিন্তু ভাগ আছে। ওকে, বৃহৎ আন্দামানের উপরের পার্ট, যে উপরের ভাগটা আছে, তাকে নাম দেওয়া হলো উত্তর আন্দামান। উত্তর আন্দামান, উত্তর আন্দামান। ক্লিয়ার? মাঝখানের যে অংশটা আছে, মাঝখানের যে অংশটা আছে তার কি নাম দেওয়া হলো, মাঝখানের যে অংশটা আছে এই যে সবুজ কালার দিয়ে দিলাম, এটার কি নাম দেওয়া হলো, এটার নাম দেওয়া হলো মধ্য আন্দামান। মধ্য আন্দামান, মধ্য আন্দামান। এবং নিচের যে অংশটুকু আছে, নিচের যে অংশটা আছে তার নাম কি দেওয়া হলো, তার নাম দেওয়া হলো দক্ষিণ, দক্ষিণ আন্দামান। নিচের নাম দেওয়া হলো দক্ষিণ আন্দামান। ক্লিয়ার? এই 3টে নিয়ে, এই যে উত্তর, মধ্য এবং দক্ষিণ, এটা এই 3টেকে নিয়ে কিন্তু আমি বলছি বৃহৎ, বৃহৎ আন্দামান। তাহলে আন্দামানের পার্টটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। দেখো নিকোবর নিচে আছে, আমি নিকোবরে এখনো আসিনি। উপরে যে আন্দামান আছে তার মধ্যে এই যে বৃহৎ আন্দামান, ক্ষুদ্র আন্দামান, এটা দুটো ভাগে প্রথম আগে ভাগ করা হচ্ছে। বৃহৎ আন্দামানের মধ্যে একদম উপরে আছে উত্তর আন্দামান, মাঝখানে আছে মধ্য আন্দামান, তার নিচে আছে দক্ষিণ আন্দামান। ক্লিয়ার? আর এই যে বৃহৎ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মাঝখানে কিন্তু আর একটা এরকম করে ডিভাইডেড, মানে ডিভাইডেড করা হয়েছে, যার নাম হলো ডানকান প্যাসেজ। নাম শুনেছ, ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ বা প্রণালী, এর মানে কি? তাহলে ডানকান প্যাসেজ কার কার মধ্যে ডিভিশন করেছে, ডানকান প্যাসেজ ডিভিশন করেছে কার কার মধ্যে। দেখো বৃহৎ অর্থে বলতে গেলে বৃহৎ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ আছে। আর যদি তুমি স্পেসিফিক ভাবে বলো তাহলে কি আছে, এখানে এখানে দক্ষিণ আন্দামান আছে, এখানে ক্ষুদ্র আন্দামান। তাহলে তোমাকে বলতে হবে এই যে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে, কারণ অপশন কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিতে পারে, তার জন্য কিন্তু আমাকে এই ডায়াগ্রামটা মনে রাখতে হবে। দেবে যে ডানকান প্যাসেজ পৃথক করেছে, 1 নম্বর অপশন দেবে আন্দামান ও নিকোবরকে, 2 নম্বর দেবে উত্তর আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে, মধ্য আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে। তাহলে উত্তর হবে কি, এই যে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে। আবার যদি বলে বৃহৎ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান, সেটাও কিন্তু সঠিক হবে। সুতরাং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে মনে রাখতে হবে, সোজা কথা যাকে বলি। ওকে, এবারে দেখো তার নিচে আমার আছে নিকোবর। নিকোবরকে এবার আমি কিভাবে ভাগ করব, নিকোবরকে আমি ভাগ করব, নিকোবরের উপরের অংশের নাম হলো কার নিকোবর। কি নিকোবর? কার। কার মানে হলো গাড়ি, যেরকম বলি না কার, সেরকম কার নিকোবর। কার নিকোবর উপরের অংশ। আর নিচের এইখানে একটা অংশ আছে যেটাকে আমরা বলছি ক্ষুদ্র নিকোবর। ক্ষুদ্র নিকোবর, এইখানের অংশটাকে আমরা বলছি ক্ষুদ্র নিকোবর। ওকে, এইখানের অংশটাকে আমরা বলছি ক্ষুদ্র নিকোবর। তার নিচে আছে, ক্ষুদ্র নিকোবরের নিচে আছে কি, বৃহৎ, বৃহৎ নিকোবর।
তাহলে নিকোবরের সিনটা দেখো আরো ইজি। নিকোবর কিন্তু আরো ইজি। ওপরে আছে কি কার নিকোবর, তার নিচে আছে ক্ষুদ্র নিকোবর এবং তার নিচে আছে বৃহৎ নিকোবর। ওকে, বৃহৎ নিকোবরের একটা উল্লেখযোগ্য পয়েন্ট কি আছে না, একদম শেষের যে বিন্দুটা আছে তার নাম হলো ইন্দিরা পয়েন্ট। আমরা প্রথম ক্লাসে কিন্তু দেখেছিলাম যখন আমরা ভারতের এক্সট্রিম পয়েন্ট পড়েছিলাম যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, উত্তর হয়েছিল ইন্দিরা পয়েন্ট, যার আহ, অক্ষাংশ ছিল 6 ডিগ্রি 45 মিনিট অথবা 48 মিনিট উত্তর অক্ষাংশ। আর যদি বলা হতো যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, তাহলে কি হতো, তাহলে হতো কন্যাকুমারী। কন্যাকুমারী। তো কত ইনফরমেশন তোমরা পাচ্ছ দেখো। তাহলে এই হলো টোটাল আন্দামান এবং নিকোবরের যে টোটাল সিনারিও, সেটা কিন্তু এখানে আছে। এবং বলে রাখি এর আহ, যে রাজধানী সেটা কি, সেটা কিন্তু পোর্ট ব্লেয়ার। ওকে, পোর্ট ব্লেয়ার হলো এর রাজধানী এবং এর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল পিক। স্যাডেল পিক। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে আমি ডিসকাশন করে দিচ্ছি কি কি প্রশ্ন এখান থেকে থাকে। আর এখানে কিছু আগ্নেয়গিরি আছে যার নাম হলো ব্যারেল ও নারকন্ডাম। এটাও কিন্তু পরীক্ষায় পড়ে, ব্যারেল নারকোন্ডাম, ব্যারেল এবং নারকোন্ডাম। তাহলে এতগুলো পয়েন্ট কিন্তু এখানে আমাকে জানতে হবে একটা প্রশ্ন সলভ করতে গিয়ে। দেখো, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত হিমালয়, আরাবল্লী, সাতপুরা বিন্দু। উত্তর হবে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, একটু আগেই আমরা পড়েছি, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। যে ডিটেল লিস্ট দিয়েছিলাম সেখানে কিন্তু ছিল গুরু শিখর 1722 মিটার, 1722 মিটার। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সেটাও কিন্তু লিস্টে দেওয়া ছিল, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, দোদা বেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদা বেতা। নেক্সট আমরা চলে আসবো আরাবল্লী পর্বতের আহ সর্বোচ্চ শৃঙ্গ, সেটা তো আমি একটু আগে মুখেই বলে দিলাম, গুরু শিখর 1722 মিটার। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি, এটাও কিন্তু প্রথম যে লিস্টে দেখানো হলো সেটা করলে তোমরা পেরে যাবে। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। নেক্সট হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও কিন্তু আমি ডিসকাশন করে দিয়েছি লিস্টের মধ্যে, আনাইমুদি। আমি একটু আগে বলেছিলাম তিনটে জিনিসের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। এক নম্বর হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, দুই নম্বর হলো আনাই মালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তিন নম্বর হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার? নেক্সট হলো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো শিলং। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, যেটার অর্থ হলো মালনাদ। এই কথাটার অর্থ কি, মালনাদ কথার অর্থ হলো পাহাড়ি দেশ। মালনাদ কথার অর্থ হলো পাহাড়ি দেশ। এবং ময়দান যে কথাটা আছে, এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে, মালনাদ এবং ময়দান। ময়দান কথার অর্থ কি না, তরঙ্গায়িত উচ্চভূমি। দেখো আমাদের নোটসটা একটু ওপেন করিয়ে দেখে দিই, এখানে কি কি পয়েন্ট আমরা যেগুলো পড়লাম সেখান থেকে ইম্পর্টেন্ট কোন কোন পয়েন্ট এখান থেকে আমরা আরো দেখতে পারি। আমরা টোটাল মেঘালয় মালভূমি, যেটা একটু আগে আমরা পড়ছিলাম, মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমি সম্পর্কে আমাদের নোটসে কি আছে দেখে নাও। অঞ্চলটি অতীতে ভূ আলোড়নের ফলে কিন্তু ছোটনাগ মালভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছিল এবং এই মেঘালয় মালভূমির গড় উচ্চতা 600 থেকে 2000 মিটার। এখানে কি কি পাহাড় অঞ্চল নিয়ে মেঘালয় মালভূমি গঠিত হয়েছে দেখে নাও, গারো, খাসি, জয়ন্তিয়া এবং মিকির। কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি সেটাও কিন্তু বলা হয়েছে এবং তার সাথে সাথে আমরা মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গও কিন্তু এখানে বলে দিয়েছি যে খাসি পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ আছে শিলং পিক, সেটাই কিন্তু মেঘালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, তাহলে এই নোটসটা পড়লে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে। উত্তরের সমভূমি থেকে এখনো কোনো প্রশ্ন আসেনি, তো উত্তরের সমভূমি আমি স্কিপ করে যাই, আপাতত কতটা পড়েছি সেটাকে দেখে নিই। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভারতের যে উপদ্বীপীয় মালভূমি আছে সেখানে এই যে মধ্যভাগের উচ্চভূমি এবং দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের বিভিন্ন যে পার্বত্য অঞ্চল সেটার একটা ম্যাপ কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ একদম মাঝখানে বিন্ধ্য পর্বত, এদিকে সাতপুরা, এদিকে মহাদেব, তার নিচে মহাকাল পর্বত, সাতমালা, হরিশ্চন্দ্র। আর এখানে কয়েকটা কিন্তু আমাদের পাস আছে, মানে গিরিপথ, সেটা সম্পর্কে একটু আমরা পড়বো। আর এই যে টোটাল পশ্চিমঘাট পর্বতমালা,
একদম দক্ষিণতম যে পর্বত আছে কার্ডামাম পর্বত, এখানে নীলগিরি আছে যেখানে পূর্বঘাট এবং পশ্চিমঘাট একসাথে মিলিত হয়েছে, এখানে আনাইমালাই আছে যার উপরে আনাইমুদি সর্বোচ্চ শৃঙ্গ, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, ম্যাপটা কিন্তু এখানে দেওয়া আছে। আর কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি সেটা কিন্তু এখানে ডিসকাশন করা হয়েছে, আমি অলরেডি কিন্তু কোশ্চেনের মধ্যে ডিসকাশন করে দিয়েছি। আর যে ম্যাপটা এখানে লাগবে সেটা কিন্তু আমি বলে দিই, তারপরে আমি পরের প্রশ্ন কিন্তু চলে যাব। দেখো এখানে ডিটেলসে কিন্তু সমস্যাটা বলা দেওয়া হয়েছে ডেকান ট্র্যাপ সম্পর্কে, এবং যেটা আমরা বলছিলাম এই যে মালনাদ এবং ময়দান সম্পর্কে যেটা বলা হয়েছে। কর্ণাটক মালভূমির পশ্চিম দিকে যে ছোট ছোট পাহাড়ি ঘেরা যে অঞ্চল আছে সেটা হলো মালনাদ, এবং মালনাদের পূর্ব দিকে যে মৃদু তরঙ্গায়িত প্রায় সমভূমি ভূমি আছে, মানে সমপ্রায় ভূমি আছে, সেটা কিন্তু ময়দান। এই পয়েন্টটা কিন্তু দেখানোর জন্যই আমি নোটটা ওপেন করলাম, যে একটা পাহাড়ি অঞ্চল আর একটা একটু তরঙ্গায়িত উচ্চভূমি সেটা। নেক্সট প্রশ্ন আমাদের চলে আসছে, কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ শব্দের অর্থ তোমরা দেখতে পাচ্ছ, কচ্ছ শব্দের অর্থ হলো জলাভূমি। নেক্সট, হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে যে সাগর থেকে সেটা হলো তেথিস সাগর থেকে। প্রাচীন কালে এরকম দুদিকে দুটো পাত ছিল এবং মাঝখানে যেখানে আজকে হিমালয় আছে সেখানে কিন্তু তেথিস সাগর ছিল। আর এই দুটো পাত একে অপরের দিকে যখন সরে আসছিল, তখন এই তেথিস সাগরে যে সমস্ত নুড়ি, মানে দুই দিক থেকে অনেক তো নদী এই তেথিস সাগরে পতিত হয়েছে, তো তেথিস সাগরে অনেক পলি জমেছিল। তো পাত দুটো জল সরে আসছিল ভূ আরণ্যের ফলে, এইখানকার পলিগুলো কিন্তু ভাঁজ পেতে পেতে আস্তে আস্তে এগুলো উপরের দিকে উঠে গেছিল, এবং সেটাই কিন্তু হিমালয় পর্বতের সৃষ্টি করেছিল। অর্থাৎ এখানে তেথিস সাগর ছিল, সেখান থেকে কিন্তু হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল, যদি আমরা সংক্ষেপে বলি। আরো ডিটেলস অনেক বলা যায়। ওকে, নেক্সট আমরা কোশ্চেন চলে আসছি। দেখো পূর্বাচলের উচ্চতম শৃঙ্গের নাম কি? দাফাবুম। দাফাবুম হলো পূর্বাচল, মানে এই যে হিমালয় আমাদের বলছিলাম যে নাঙ্গা পর্বত থেকে নামচা বড়োয়া পর্যন্ত যাচ্ছে, তারপরে এই যে দক্ষিণ পূর্ব নর্থ ইস্টের যে বিভিন্ন অংশে এই হিমালয়টা অগ্রসর হচ্ছে, সেই যে হিমালয় দক্ষিণ পূর্ব ভারতের মধ্য দিয়ে গিয়ে অগ্রসর হয়ে ক্রমশই দক্ষিণ দিকে চলে যাচ্ছে, তো তার এই অংশটুকুকে আমরা বলবো পূর্বাচল। অর্থাৎ পূর্ব দিকে হিমালয়ের অংশটাকেই কিন্তু আমরা পূর্বাচল বলবো, এবং সেখানকার সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? দাফা বুম। মালাবার উপকূল, দেখো আমি উত্তর দেখিয়ে দিই কারণ এই সম্পর্কে একটা কিন্তু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। এই যে মালাবার উপকূলের যে উপদ্বীপ আছে তাদেরকে স্থানীয় ভাষায় কয়েল বলা হয়। কোন উপকূলকে কি বলে, কোথায় কি উপকূল আছে সেই সম্পর্কে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ সেই সম্পর্কে একটা দুটো প্রশ্ন পরবর্তীকালে আছে, আমাদের কিন্তু জানতে হবে। এখানে যে মালাবার উপকূল আছে সেখানে কিন্তু কয়াল সৃষ্টি হয়েছে, মানে ব্যাক ওয়াটার, অর্থাৎ এখানে আমাদের আরব সাগর আছে, আর আরব সাগর আছে, অর্থাৎ এই যে জলাশয় সেটা কিন্তু বিভিন্ন কারণে মূল ভূখণ্ডের মধ্যে একটা আবদ্ধ অবস্থায় ছোট ছোট হ্রদের সৃষ্টি করে, সেই হ্রদকে স্থানীয় ভাষায় কিন্তু কয়াল বলা হয়। ওকে, এবং আমরা যে বিভিন্ন উপকূল সম্পর্কে সেই সম্পর্কে কিন্তু একটু পরেই আমরা জেনে নেব। দেখো পৃথিবীর উচ্চতম গিরিপথ কি? উচ্চতম গিরিপথ হলো নাথুলা, নাথুলা পাস যেটাকে আমরা বলি। গিরিপথ সম্পর্কে আগে জানবো, তারপরে কিন্তু আমরা উপকূলের যে অংশ সেই সম্পর্কেও জানবো, কোনটা মালাবার উপকূল, কোনটা কোঙ্গন উপকূল, এই সম্পর্কে অনেকের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকে না, সেটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। দেখো নাথুলা পাস বললাম, এখন যে বিভিন্ন রকম গিরিপথ বা পাস আছে তাদের অবস্থান এবং কার কার মধ্যে সংযোগ করছে তার কিন্তু একটা সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হলো, প্রায় 20 থেকে 25টা। সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, দেখে নিও। ঠিক আছে, যে বানিহাল, বুর্জিলা, কারাকোরাম, পীর পাঞ্জল, জজিলা, এটা কোথায় অবস্থিত? দেখো জজিলা লাদাখে অবস্থিত, শ্রীনগর এবং লেকে কানেক্ট করছে। খারদুংলা লাদাখে অবস্থিত, লে এবং নুব্রা ভ্যালিকে কানেক্ট করছে। চাংলা লাদাখে অবস্থিত, লে এবং প্যাংগং লেককে কানেক্ট করছে। ইমিশলা এটাও লাদাখে অবস্থিত, ওটা লাদাখকে তিব্বতের সঙ্গে কানেক্ট করছে। বারালাছা হিমাচল প্রদেশে, দেখো হিমাচল প্রদেশের কটা পাস আছে, দেখো রোটাং পাস, শিপলা পাস, দেবসা পাস। বারালাচা যেটা লাহুল উপত্যকা থেকে লে তার মধ্যে কানেক্ট করছে, রোটাং কুলু এবং স্পিতি ভ্যালিকে কানেক্ট করছে। শিবকিলা হিমাচল প্রদেশ এবং তিব্বতকে কানেক্ট করছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। লেপু লেক ইম্পর্টেন্ট, মানা ইম্পর্টেন্ট, নীতি, নাথুলা একটাও কিন্তু বেকার নয়, সবকটাই ইম্পর্টেন্ট। ওকে, জেলেপলা, ডোংখলা, বামডিলা,
প্রত্যেকটা পাস ইম্পর্টেন্ট, ডিফু পাস প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ওকে, এবং এই যে লাস্টে যেটা আছে ভোরঘাট, থলঘাট, হলদিঘাট এবং গোরানঘাট, এই ঘাটগুলোও কিন্তু আমাদেরকে পড়তে হবে। এটা আমাদের সাধারণত দাক্ষিণাত্যের মালভূমি অংশ বা ডেকানট্রাপ অংশে আছে। ভোরঘাট যেটা আছে বোম্বাই থেকে পুনে তাকে কানেক্ট করছে। থলঘাট নাসিককে বোম্বাইয়ের সাথে কানেক্ট করছে। হলদিঘাট রাজসামান্দ এবং পালিকে কানেক্ট করছে। গোরানঘাট উদয়পুর থেকে সেরোহি এবং ঝালরকে কিন্তু কানেক্ট করছে। ওকে, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ মাউন্টেন যে পাস আছে, মাউন্টেন পাস বা গিরিপথ যাকে আমরা বলি, সেই গিরিপথগুলোকে আমাদের কিন্তু মনে রাখতে হবে। সাতপুরা, সাতপুরা কি ধরনের পর্বত? এটা হলো এক ধরনের স্তূপ পর্বত। সাতপুরা একটা স্তূপ পর্বতের উদাহরণ। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। এবং এই যে হিমাবাহ সম্পর্কেও কিন্তু একটা ফুল লিস্ট তোমাদেরকে পড়তে হবে। কি কি লিস্ট পড়তে হবে সেটা কিন্তু আমরা কিছুটা দিয়ে দিয়েছি, কিছুটা তোমাদের নিজের থেকে করতে হবে। ডেকান ট্র্যাপ যেটা আছে তার ঢাল কোন দিক থেকে কোন দিক পর্যন্ত? তার ঢাল কিন্তু পূর্ব দিকে। অর্থাৎ এই যে ডেকান ট্র্যাপ আছে এটা কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঢালু। ওকে, দেখো আমাদের নোটস এর মধ্যে কি আছে দেখতে পাচ্ছ, এখানে দেখো ডেকান ট্র্যাপ সম্পর্কে কি বলা আছে দেখো। ডেকান ট্র্যাপ মানে সুইডিশ শব্দ, যে ট্র্যাপ কথা আছে, ট্র্যাপ কথার অর্থ কি? সিঁড়ি। এটাও কিন্তু পরীক্ষায় পড়ে যে ট্র্যাপ শব্দের অর্থ কি, এর অর্থ হলো সিঁড়ি। ডেকান ট্র্যাপ কেন বলছে সেটাকে বলা হলো, দেখো 7 থেকে 13 কোটি বছর আগে এই অঞ্চলে কিন্তু অগ্নুৎপাত হয় এবং সেটা পৃথিবীর উপরে আচ্ছন্ন মানে আচ্ছাদন হিসেবে থাকে। পরবর্তীকালে জমে জমে আস্তে আস্তে ধাপের ন্যায় একটা আহ, সৃষ্টি করে, সেটাই কিন্তু আমরা ডেকান ট্র্যাপ হিসেবে নাম দিচ্ছি। ক্লিয়ার? এবং দাক্ষিণাত্যের প্রায় 1900 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই মালভূমি অঞ্চল আছে এবং এখানকার যে গড় উচ্চতা সেটা 300 থেকে 600 মিটার কিন্তু হচ্ছে। ক্লিয়ার? সেটা কিন্তু 300 থেকে 600 মিটার উচ্চতা হচ্ছে এবং আমরা বললাম পশ্চিম দিকে উঁচু এবং পূর্ব দিকে কিন্তু আস্তে আস্তে ঢালু হয়ে যাচ্ছে। আমরা কোশ্চেনে চলে আসি। কোশ্চেন আমরা করে নিই যে ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? আমরা লিস্টের মধ্যে প্রথমেই দেখে নিয়েছিলাম পরেশনাথ। এবং এই ছোট নাগপুর মালভূমিতে ছোট ছোট এরকম ঢিবি টাইপসের কিন্তু কিছু ভূমিরূপ দেখা যায়, যার উচ্চতা হার্ডলি 300 থেকে 600 মিটারের মতন হবে। এইগুলোকে বলা হয় প্যাটল্যান্ড। পরীক্ষায় মনে হয় কয়েকবার পড়ে গেছে, কয়েক মানে তুমি যদি সমস্ত প্রশ্ন দেখো এটা 100 বার পড়ে গেছে, এটা মানে এরকম এরকম ভাবেই বলতে পারো। 100 বার কিন্তু পড়ে গেছে বিভিন্ন পরীক্ষায়। প্যাটল্যান্ড কি বা প্যাটল্যান্ড কোথায় দেখা যায় বা প্যাটল্যান্ড তাদের গড় উচ্চতা কত, সেটা কিন্তু পরীক্ষায় পড়ে গেছে, অনেকবার পড়ে গেছে। প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? ভাঙ্গর বলা হয়। নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? খাদার বলা হয়। দেখো আমি যেটা বলছিলাম আমাদের সমভূমি অঞ্চল, সমভূমি অঞ্চলের নোটসটা আমরা করি। সমভূমি অঞ্চলের নোটসের মধ্যেই কিন্তু পেয়ে যাবে এবং আরো কি কি ইনফরমেশন আছে সেটাও কিন্তু দেখিয়ে দিই আমরা। এই যে সমভূমি আছে, উত্তরের সমভূমি, এটাকে কিন্তু ব্রড সেন্সে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আর একটা ভাগ হলো ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে 4টে ভাগে ভাগ করা হয়, ভাবর তরাই, ভাঙ্গর এবং খাদার। এর মানে কি না, হিমালয় একদম হিমালয় থেকে মানে হিমালয়ের কাছাকাছি অংশ হলো ভাবর, তার যে পাদদেশ সেখানে কিন্তু তরাই সৃষ্টি হচ্ছে। তারপর নদীর যে অববাহিকা আছে তার থেকে একটু দূরে ভাঙ্গর যেখানে প্রাচীন পলি আছে এবং নদীর যে উপত্যকা তার কাছাকাছি অঞ্চলে নতুন পলি অঞ্চল, সেটা হলো খাদার অঞ্চল। এবং এটাও আমরা দেখিয়ে দিই যে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে আমরা ব্রহ্মপুত্র, গঙ্গা, পাঞ্জাব এবং ভারতের মরু সমভূমি এইভাবে কিন্তু ভাগ করতে পারি। মরু সমভূমিটা আমরা এখানে স্পেশাল ভাবে মেনশন করব। মরু সমভূমি আমরা যখন দেখব যে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আর্ক, হামাদা, বাগার এবং রোহি এই ধরনের কিন্তু বিভিন্ন অঞ্চলে ডিভাইড হয়েছে। আর আমাদের এই যে মরু সমভূমি অঞ্চল বা মরু অঞ্চল সেখানে লুনি কিন্তু একমাত্র বড় নদী। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে আসব। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ আমাদের অন স্ক্রিনে যে ভারতের পূর্ব উপকূলের যে উপকূল গুলো আছে তার নাম কি? এখানে বলছে কঙ্গন বা উত্তর সরকার, একটা বলছে মালাবার বা করমন্ডল উপকূল, একটা বলছে কোনোটি নয়, আর একটা অপশন মিস হয়ে গেছে। যাই হোক, এই
যে পূর্ব উপকূল আমরা বলছিলাম না, উপকূল ভাবটা আমাদেরকে পড়তে হবে। দেখো এটাকে বলছি আমরা উত্তর সরকার বা করমণ্ডল উপকূল। এবার কোন উপকূলকে আমরা কি নামে কিভাবে চিনবো সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। উপকূলটা কিন্তু আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো উপকূল আমাদেরকে তাহলে দেখতে হলে আমাকে জানতে হবে কোন উপকূলকে কি বলা হয়। আমরা একটা সিম্পল একটা ম্যাপ ড্র করব, কোনো রকম কারুকার্য না করে, যাতে আমরা পজিশনটা দেখতে পাই, যাতে আমরা পজিশনটা দেখতে পাই। দেখো এই যে গুজরাটের অংশ, গুজরাটের এখানে কচ্ছ আছে, কোথায় কি আছে আগে দেখে নাও, তারপরে আমি কোন উপকূলের কি অংশ কি নাম সেটা বলছি। হাতে নিজে ডায়াগ্রাম তৈরি করবে, ভালো হতে হবে না ডায়াগ্রামটা, বাট বিভিন্ন যে ইনফরমেশন গুলো পাবে সেটা ম্যাপে যখন পুট করবে জিওগ্রাফি তোমার কাছে ইজি হয়ে যাবে। তাহলে এই গুজরাটের উপরের অংশকে কচ্ছ বলছি, নিচের এই অংশটাকে আমরা কাথিয়াবাড় বলছি, কাথিয়াবাড় বলছি, কাথিয়াবাড় বলছি। এবার দেখো এটা হলো আমাদের পশ্চিম উপকূল, এটা হলো আমাদের পূর্ব উপকূল। পূর্ব উপকূলের তোমরা দেখতে পাবে যে এই জায়গায় কিন্তু অনেকের কনফিউশন হয়, কেন হয় সেটাও আমরা বলছি। এইখানে আমাদের আছে কি না, এই অংশটাকে আছে আমাদের উড়িষ্যা উপকূল। কি আছে? উড়িষ্যা, উড়িষ্যা উপকূল। এক একটার এমন নাম আছে, অনেকগুলো নাম আছে, তো কোনটা কি সেটা কিন্তু আমরা ভুলে যাই। এটা হলো উড়িষ্যা উপকূল। কোথা থেকে কোন পর্যন্ত সেটা একটু বলছি, একসাথে বললে মনে থাকবে না, একটু পরেই আমি বলছি। দেখো এটা উড়িষ্যা উপকূল, আর উড়িষ্যা উপকূলের ঠিক পরে আছে কি না, অন্ধ্র উপকূল আছে, অন্ধ্র উপকূল, অন্ধ্র উপকূল আছে। উড়িষ্যা উপকূল, অন্ধ্র উপকূল, ক্লিয়ার? তারপরে একদম শেষ পর্যন্ত এই পর্যন্ত এটাকে আমরা বলছি কি করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল। তাহলে পজিশনটা নিশ্চয়ই দেখে নিয়েছো, যেখানে তিনটে উপকূল আছে। আমরা একটাকে বললাম উড়িষ্যা উপকূল, একটাকে বললাম আমাদের অন্ধ্র উপকূল, একটাকে বললাম করমণ্ডল উপকূল। এবারে দেখো এই যে উড়িষ্যা উপকূল শুরু হচ্ছে, এখানে সুবর্ণরেখা নদী আছে, সুবর্ণরেখা নদী আছে। সেখান থেকে আমাদের এই যে কৃষ্ণা নদী পর্যন্ত, এখানে কৃষ্ণা নদী পর্যন্ত, এর মধ্যে দুটো উপকূল কিন্তু আছে, একটা হলো উড়িষ্যা উপকূল, একটা হলো অন্ধ্র উপকূল, ক্লিয়ার? আর অন্ধ্র আর উড়িষ্যার এই যে উপকূল আছে, দুটোকে একসাথে মিলিয়ে বলা হয় উত্তর সরকার উপকূল, উত্তর সরকার উপকূল। এই জন্যই গুলিয়ে যায়, কারণ উত্তর সরকার উপকূল একবার বলছে, একবার অন্ধ্র বলছে, একবার উড়িষ্যা বলছে, তো কোনটা কোন উপকূল, কোন পজিশন পর্যন্ত কোন উপকূল সেটা কিন্তু ইনিশিয়ালি একসঙ্গে এতগুলো নাম দেখলে মনে থাকবে না। এই জন্য আমি আরো সিম্পলিফাই করে দিচ্ছি। দেখো এখানেও কিন্তু শেষ নয়, যে উড়িষ্যা উপকূল আছে তাকেও কিন্তু আবার উৎকল উপকূলও বলা হয়, উৎকল উপকূল। এবার আমি সিম্পলিফাই করে দিচ্ছি। দেখো এখানে আমাদের সুবর্ণরেখা আছে, এখানে আমাদের কৃষ্ণা নদী আছে, এখানে আমাদের কন্যাকুমারী আছে। এই যে সুবর্ণ রেখা থেকে কৃষ্ণা নদী পর্যন্ত টোটাল যে অংশ, তাকে আমরা উত্তর সরকার বলছি। উত্তর সরকারকে দুটো ভাগে ভাগ করছি, একটা হলো উড়িষ্যা, একটা হলো অন্ধ্র উপকূল। যেটা আহ উড়িষ্যা উপকূল আছে সেটাকে আমরা আবার বলছি উৎকল উপকূল, এবং তারপরে আছে অন্ধ্র উপকূল। এটুকু ক্লিয়ার হয়েছে আশা করছি সবার। পশ্চিম উপকূলে ঠিক এইরকম অনেকগুলো কিন্তু উপকূলে ভাগ করা যাচ্ছে, প্রায় 4টে উপকূলে কিন্তু ভাগ করা যাচ্ছে। তার আগে পজিশন গুলো দেখলাম, এখানে আমাদের আছে কচ্ছ, এখানে আছে আমাদের কাথিয়াবাড়, ওকে। এইখানে আছে আমাদের মহারাষ্ট্রের মহারাষ্ট্রের উত্তর সীমা, মহারাষ্ট্রের নর্থ পজিশন। তার নিচে আছে এখানে আমাদের গোয়া, তার নিচে এখানে আছে গোয়া। দেখো এখানে আছে আমাদের গোয়া, পজিশনটা দেখে নাও, এখানে গোয়া। আর এখানে আছে আমাদের কর্ণাটকের দক্ষিণ সীমানা বা সাউথ পজিশন। আমি পজিশন গুলো আগে দেখিয়ে দিলাম, এবার আমি ড্র করব। দেখো প্রথমে যেটা বলবো গুজরাটের উপকূল, সেটা হলো এই যে কাথিয়াবাড়, কাথিয়াবাড় থেকে এই যে মহারাষ্ট্রের উত্তর সীমা সেই পর্যন্ত যে উপকূলটি আছে সেটাকে আমরা বলছি গুজরাট উপকূল বা গুজরাট প্লেন, ক্লিয়ার? নেক্সট যে অংশটুকু আমরা বলছি সেটা হলো এই যে মহারাষ্ট্রের উত্তর থেকে এই যে গোয়া পর্যন্ত, গোয়া পর্যন্ত একটা উপকূল আছে, যার নাম দিচ্ছি কঙ্কন উপকূল, মোস্ট ইম্পর্টেন্ট।
এটা নিয়েই কিন্তু আর একটা প্রশ্ন হয় যে সব থেকে ভঙ্গুর উপকূলের নাম কি? উত্তর হবে কোঙ্কণ উপকূল। তারপরে দেখো কর্ণাটকের উপকূল কোনটা? না কর্ণাটক থেকে এই যে গোয়া থেকে let me draw, এই যে গোয়ার থেকে কর্ণাটকের সাউথ পর্যন্ত যে উপকূল আছে এই উপকূলটা বলছে কর্ণাটকের উপকূল অঞ্চল, কর্ণাটকের উপকূল অঞ্চল। এবং তার নিচে এই যে উপকূল আছে অর্থাৎ এই যে কর্ণাটক থেকে নিচের এই যে কন্যাকুমারী পর্যন্ত এই যে নিচের অংশ এটাকেই কিন্তু বলছি মালাবার, মালাবার উপকূল। এইভাবে যদি সিম্পলি হাতে ড্র করে বিভিন্ন কালার দিয়ে তুমি নাম আইডেন্টিফাই করো, মনে রাখো, তাহলে কিন্তু প্রশ্নগুলো তোমার দীর্ঘদিন ধরে মনে থাকবে আর কিন্তু কোনোদিন ভুলবে না। দেখো নোটসের মধ্যে কিভাবে বলা আছে, দেখো এই অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিই, নোটসের মধ্যে সবই আছে, কিচ্ছু এমন নেই যে নোটসের মধ্যে নেই, সব আছে। সেইভাবেই কিন্তু নোটসটা বানানো হয়েছে। পেড ভার্সনের উপরে ক্লাসও হয়ে গেছে, জয়েন করো, সব অনেক কিছু পেয়ে যাবে, অনেক কিছু কম খরচে। দেখো ম্যাপে কিন্তু বলাই আছে এখানে যে আমাদের পূর্ব উপকূলের সমভূমি, পশ্চিম উপকূলের সমভূমি। এটা হলো আমাদের উড়িষ্যার সমভূমি, এটা হলো অন্ধ্রের সমভূমি, দুটোকে মিলে হচ্ছে উত্তর সরকার উপকূল। আর তার নিচে আছে কি করমণ্ডল উপকূল। এখানে আছে কচ্ছ, এখানে আছে কাথিয়াবাড়। কাথিয়াবাড় থেকে এই যে আমাদের এইটুকু অংশ হচ্ছে আমাদের গুজরাট উপকূলীয় সমভূমি। তার নিচে আমাদের আছে কোঙ্কণ, তার নিচে আছে আমাদের কর্ণাটক, আর তার নিচে আছে মালাবার। এই যে পশ্চিম এবং উপকূল, পশ্চিম এবং পূর্ব উপকূল যে অংশটুকু আছে সেইগুলোর আবার আমরা এখানে একটা তুলনামূলক আলোচনাও করিয়ে দিয়েছি। এবং তার আগে আমরা বলে দিই, যেটা আমরা কয়াল একটু আগেই পেয়েছিলাম, যে কয়ালগুলো সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, বিশেষ করে এই যে মালাবার উপকূলে সৃষ্টি হয়েছে। ভূ আরম্ভের ফলে কি হচ্ছে, মালাবার উপকূলের বহুবার কিন্তু একবার উঠেছে একবার নেমেছে, এরকম ভূ আরম্ভের ফলে উত্থিত নিমজ্জিত হয়েছে। এবং তার ফলে কি হয়েছে, এই যে সমুদ্রের জল স্থলভাগকে ক্রস করে ভিতরের দিকে কিন্তু আলাদা করে একটা জলাভূমি তৈরি করেছে, এটাই কয়াল বলছে। দেখো কয়ালগুলির মধ্যে কোচিনের কাছে যে ভীমনাথ কয়াল আছে সেটা হলো ভারতের সব থেকে বৃহত্তম কয়াল, ক্লিয়ার। এবং অষ্টাবদী নামক কয়াল সেটাও কিন্তু খুবই বিখ্যাত। আর পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের যে সমভূমি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে একটা কম্পেয়ার কম্পেয়ার কিন্তু এখানে করে দেওয়া আছে, সেটাও কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। দেখো এই ছিল ওভারঅল আমাদের আলোচনা। আমরা টোটাল ডিসকাশন করলাম, টোটাল কোশ্চেন ডিসকাশন করলাম। কোশ্চেন হয়তো আমাদের 25 থেকে 26টা হলো, তার মধ্যে অনেক প্রচুর পিওআইকিউ যেগুলো বারবার এসে সেগুলো আলোচনা হলো। কিন্তু আনুষঙ্গিক আলোচনার মাধ্যমে তোমরা কিন্তু একটা চ্যাপ্টার এবং তার সাথে সাথে ডিটেলসে সবকিছু জেনে নিলে, অর্থাৎ একটা ভিডিওর মধ্যেই কিন্তু আহ, প্রচুর একটা ক্লাস কিন্তু তোমরা প্রচুর ইনফরমেশন কিন্তু জেনে নিলে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে অনুরোধ যে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলে নতুন দর্শক হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।